সবাইকে শুভ সন্ধ্যা। আমরা মুতালেব একাডেমি প্রেজেন্টস ওয়েবিনার। টপিকস হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারেশন এন্ড সাবমিশন বিষয়ক আজকের এই সেমিনারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুতালেব একাডেমি সম্প্রতি প্রতিষ্ঠিত একটি অনলাইন ভিত্তিক এডুকেশন প্ল্যাটফর্ম। আমাদের আজকের এই প্রথম আয়োজন। সো আমাদের কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। শুরুতে আমরা আপনাদের কাছ থেকে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় অপচয় করে আমাদের সাথে থাকার জন্য। আমরা বেসিক্যালি একটা প্রয়োজনীয় টপিকস, যেটা অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে কিভাবে আমরা ইনকাম ট্যাক্স আমাদের রিটার্নটা সাবমিশন করতে পারি, তার উপর ভিত্তি করে আমরা একটা সেমিনারের আয়োজন করেছি। আমাদের এই সেমিনারে দুজন বক্তা আছেন। আমাদের এই আহ্বানে দুজন বক্তা সাড়া দিয়েছেন, এজন্য আমি ওনাদেরকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে দুজন বক্তা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নের উপর, এই টপিকসের উপর বিস্তারিত আলোচনা করবেন। একজন হচ্ছেন মোহাম্মদ ইরফান, আইটিপি। উনি একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এবং চট্টগ্রাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার, মোহাম্মদ ইরফান। পাশাপাশি আরেকজন আছেন আমাদের মোহাম্মদ শহীদুল আলম, উনিও আইটিপি এবং চট্টগ্রাম ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের মেম্বার। আমি শুরুতেই আজকের বিষয়ে যদি বলতে চাই, আপনারা সবাই জানেন এখন আয়কর আইন 2023 অনুযায়ী টিন সার্টিফিকেট থাকলে আমাদের সবাইকে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এছাড়া সরকারি 48 ধরনের সেবা নিতে গেলে আমাদের ট্যাক্স রিটার্ন স্লিপ জমা দেয়া লাগে। সো আমরা যারা অলরেডি টিন সার্টিফিকেটে অন্তর্ভুক্ত হয়েছি, সো আমাদের জন্য এই আয়কর রিটার্নটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ এই সময় মতো যদি আমরা ট্যাক্স রিটার্ন জমা না দিই, তাহলে আমাদের জরিমানা আসতে পারে এবং জমা দেওয়াতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সঠিকভাবে যদি জমা না হয়, তাহলে এটা আমাদের জন্য অনেক ধরনের একটা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইভেন দো এটা বড় ধরনের ফাইনের বিষয় হয়ে দাঁড়ায় এবং এটা আমাদের যারা এই ফাঁদের মধ্যে পড়েছেন এনআরবির, সো তারা জানেন যে এটা খুবই একটা হ্যাসেলের বিষয়। সো আমরা এই বিষয়কে মাথায় রেখে আমরা চেয়েছি যাতে এবার অনলাইনের সাবমিশনের প্রতি সরকার খুব মনোযোগ দিয়েছেন। এই বিষয়কে মাথায় রেখে আমরা প্ল্যান করেছিলাম কিভাবে। অলরেডি আমরা অনেক পরে আয়োজন করেছি, বিকজ আমাদের মুতালেব একাডেমি সম্প্রতি লঞ্চ করেছে। সো আমি আমার দুই বন্ধু ইরফান এবং শহীদুল আলমকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই টপিক্সের সাথে তারা সম্পৃক্ততা প্রকাশ করার জন্য। আমরা চাচ্ছি এই মিটিং থেকে যারা পার্সোনালি হোক বা যারা লয়ারের মাধ্যমে হোক রিটার্ন জমা দিবেন অনলাইনে বা অফলাইনে, কিভাবে তারা সুন্দরমতো কোনো ধরনের হ্যাসেল যারা দিতে পারেন এই বিষয়ের উপর আলোচনা করবেন। আমি শুরুতে একটু মুতালেব একাডেমি নিয়ে বলতে চাচ্ছি। মুতালেব একাডেমির বেসিক্যালি উদ্দেশ্য হলো এটা একটা অনলাইন ভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম। এই মুতালেব একাডেমির মাধ্যমে আমরা শিক্ষা, জ্ঞান এবং দক্ষতা প্রসার এবং প্রচারের বিস্তারের জন্য আমরা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যারা সম্পৃক্ত হবেন তাদেরকে আমরা সেবা দান করব। এখানে আমাদের মূল কার্যক্রমের মধ্যে আছে একাডেমিক কোচিং, একাডেমিক কাউন্সিলিং, পাশাপাশি আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের বিষয়ের উপর ট্রেনিং দেওয়া, সার্টিফিকেশন কোর্স করানো। এছাড়া আমরা শুধু এডুকেশনের ক্ষেত্রে শুধু কোচিং না থেকে আমরা আরো কিছু সেবা এখানে নিয়ে এসেছি। আমাদের সাথে আছে হচ্ছে ক্যারিয়ার ক্লাব, কম্পিউটার ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং হচ্ছে টিউটর ক্লাব। আমি যদি একটু সময় নিয়ে বলতে চাই, আমাদের প্রথম হচ্ছে আমার টিউটর ক্লাবের যদি আমি বলতে চাই, টিউটর ক্লাবের উদ্দেশ্য হচ্ছে আমার যারা বেসিক্যালি স্টুডেন্ট যারা টিউশনি খুঁজে, তারা এলোমেলোভাবে অনেকভাবে টিউশনি খুঁজে অনেকজনকে বলে, বাট তারা তাদের মনের মতো টিউশনি পায় না। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের এই স্টুডেন্ট ভাইরা বা যারা টিউশনি খুঁজেন, তারা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের তারা অ্যাজ এ টিউটর তারা এখানে জয়েন করতে পারবে এবং
অভিভাবক এবং স্টুডেন্ট যারা টিউটর খুঁজে, অভিজ্ঞ টিউটর খুঁজে বাট পায় না, তারা এখান থেকে টিউটর খুঁজে নিতে পারবে। আমরা এটাকে একদম ফ্রি সার্ভিস হিসেবে রেখেছি। আমি যদি এখন মোতারাপ একাডেমির ওয়েবসাইট একটু দেখাই, আপনারা দেখতে পাবেন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ, দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখছেন আমাদের মোতারাপ একাডেমির ওয়েবসাইট। আমাদের মোতারাপ একাডেমির ওয়েবসাইট হচ্ছে www.mutalapacademy.com। আপনারা যদি এই ওয়েবসাইটে কোনো ব্রাউজারের মধ্যে যদি এই ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখেন, তাহলে আমাদের মোতারাপ একাডেমি ওয়েবসাইটটা চলে আসবে। এখানে এসে আপনারা প্রথমে আমাদের হোম পেজ পাবেন। হোম পেজের মধ্যে আমাদের এখানে বিভিন্ন ধরনের কোর্সগুলো থাকবে, টিউশনের কোর্সগুলো থাকবে, বিভিন্ন কোর্সের ডিটেলস থাকবে, কখন কোন কোর্স আসবে, কারা কারা করতে পারবে, সবকিছু এখানে আছে থাকবে। এবং কোর্সগুলোর ডিটেলস আমরা যদি যাই, এখানে আসলে বেসিক্যালি কোর্সগুলো যারা বাই করতে চায়, পারচেস করতে চায়, তারা এখানে এনরোলমেন্টের মাধ্যমে কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারবে। আমাদের মেন টার্গেট হচ্ছে বেসিক্যালি সাশ্রয়ী এবং সময় অপচয় রোধ করা। সাশ্রয়ী মানে হচ্ছে আমাদের কোর্সগুলো সবসময় থাকবে খুব কম টাকায়, যাতে এখানে গ্রাম পর্যায় থেকে শুরু করে সবাই যেন এটা অ্যাফোর্ড করতে পারে। বেসিক্যালি এরকম অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম অনেক আছে, বাট সবগুলো সবার কাছে হয়তো অ্যাডপ্ট করার মতো ক্যাপাবিলিটি থাকে না। ওটাকে টার্গেট রেখে আমাদের টার্গেট থাকবে কোর্সগুলো থাকবে খুব কম টাকার মধ্যে, যাতে সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারে। আমাদের মেন টার্গেট হচ্ছে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সবগুলো একাডেমিক কোচিং, সব সাবজেক্টের উপর একাডেমিক কোচিং রাখা। এটা হচ্ছে আমাদের মেন কারিকুলামের মধ্যে। আর হচ্ছে আমাদের এই বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের কিছু কোর্স থাকবে, বিভিন্ন ধরনের ইনস্ট্রাক্টর থাকবে দেশ বিদেশের। তাছাড়া হচ্ছে আমাদের ক্যারিয়ার ক্লাবের মধ্যে আমরা এখনো অনেকগুলো কোর্স আনি নাই, আমরা এখনো এটা অন ডেভেলপমেন্টে আছি। ক্যারিয়ার ক্লাবে আমাদের এখানে যারা মেম্বার হবেন, তারা 1 বছরের জন্য মেম্বারশিপ নিতে পারেন বা 5 বছরের জন্য মেম্বারশিপ নিতে পারেন। 1 বছরের জন্য মেম্বারশিপ নিতে গেলে তাকে 1 বছরের জন্য 500 টাকা এবং 5 বছরের জন্য আমরা এটাকে অনেক কমিয়ে 1000 টাকায় নিয়ে এসেছি। আমি কম্পিউটার ক্লাবে ক্যারিয়ার ক্লাবের একটা ফিচারগুলো বলতে চাচ্ছি। ক্যারিয়ার ক্লাবে বেসিক্যালি যারা এখানে মেম্বার হবেন, তাদেরকে আমরা ক্যারিয়ার রিলেটেড যত ধরনের সহযোগিতা প্রয়োজন, যত ধরনের টপিকস, ট্রেনিং, সেমিনার, আমরা বেশ কিছু সেমিনারের আয়োজন করব, বিভিন্ন ধরনের ট্রেনিং এর আয়োজন করব। তারা এই মেম্বাররা আমার এই ক্যারিয়ার ক্লাবের এই সুযোগ সুবিধাগুলো পাবেন। এটা 1 বছরের জন্য 500 টাকা এবং 5 বছরের জন্য আমরা 1000 টাকা দিয়ে তারা এই মেম্বারশিপগুলা মাধ্যমে তারা এই সুযোগগুলা পাবেন। পাশাপাশি আমাদের যেসব কোর্সগুলা আমরা ক্যারিয়ার ক্লাবের বাইরে যেসব কোর্সগুলো আমরা অফার করব, ওখানে কেউ যদি ইন্টারেস্ট হয়, ওখানে বিশেষ ধরনের ওরা ছাড় পাবেন। এটা হচ্ছে আমার ক্যারিয়ার ক্লাবের। বেসিক্যালি ক্যারিয়ার ক্লাব করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা স্টুডেন্ট থাকি বা যারা চাকরি খুঁজি, আমরা বেসিক্যালি বুঝতে পারি না আমাদের ক্যারিয়ার পাথটা কিরকম হবে, বা আমরা কিভাবে করলে কিভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, ওই বিষয়গুলো আমরা অনেকে জানি না। সো আমাদের এখানে যারা অনেক এক্সপার্ট লোকেরা আমাদের সাথে ইনভলভ থাকবেন, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠিত সিইও, সিটিও টাইপের লোকেরা, ওনারা আমাদের এই ক্যারিয়ার ক্লাবে বিভিন্ন সেমিনার বা আমাদেরকে মেন্টর হিসেবে কাজ করবেন। তারপর হচ্ছে আমার আরেকটা ক্লাবের নাম হচ্ছে কম্পিউটার ক্লাব। কম্পিউটার ক্লাব যারা মেম্বার হবেন, ওটা মেম্বারশিপ সেম, 1 বছরের জন্য 500 টাকা আর 5 বছরের জন্য 1000 টাকা। তো যারা মেম্বারশিপ নিবেন, মেম্বারশিপ যারা পাবেন, তারা ক্যারিয়ার কম্পিউটার রিলেটেড বিভিন্ন সুযোগ কোর্সগুলো পাবেন এবং কম্পিউটারের বিভিন্ন লেটেস্ট নিউজগুলো এখান থেকে শেয়ারিং এর মাধ্যমে তারা পাবেন, এবং তাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হবে সারা বিশ্বের মধ্যে। সো এখান থেকে কম্পিউটারের বিভিন্ন ধরনের কোর্সগুলা
লেটেস্ট যত ধরনের আপডেট আছে সবগুলাই ক্যারিয়ার কম্পিউটার ক্লাব থেকে আমাদের মেম্বাররা পাবেন। আমাদের নেক্সট একটা ক্লাব হচ্ছে ইংলিশ ক্লাব। ইংলিশ ক্লাবের টার্গেট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বেসিক্যালি আমরা ফোকাস দিব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে ইংলিশে স্পোকেন ইংলিশ, রিটেন, স্পোকেন, লিসেনিং, আইএলটিএস এগুলো নিয়ে আমরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে এই ফিচারগুলো থাকবে। এখানে যারা মেম্বার হবে সেমভাবে মেম্বাররাই আমাদের এই সুযোগগুলো পাবে। সারা বছর তাদেরকে আমরা বিভিন্ন ধরনের টপিকস, বিভিন্ন ধরনের বিষয়ের উপর আপডেট রাখবো। পাশাপাশি ওনারা অন্য কোনো কোর্সে চাইলে ওনাকে বিশেষ ছাড়ে আমাদের বিশেষ এই কোর্সগুলো করতে পারবেন। আর আমাদের নেক্সট হচ্ছে টিউটর ক্লাব, যেটা আমি শুরুতে বলেছিলাম। টিউটর ক্লাবের উদ্দেশ্যটা হচ্ছে টিচার এবং স্টুডেন্ট গার্ডিয়ানদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা। টিচাররা যারা টিউটর হিসেবে এখানে জয়েন করবেন, অর্থাৎ যারা টিউশন করতে চান তারা এখানে আমাদেরকে এই ফিচারটা টোটালি ফ্রি, এটা কোনো মেম্বারশিপ ফ্রি নাই। এখানে টিচার যারা অন্তর্ভুক্ত হতে চান, বিকাম এ টিচার, টিউটরের মাধ্যমে তারা এখানে এনরোল করবেন। এনরোলের মাধ্যমে তারা তাদের ডিটেলসগুলো এখানে উল্লেখ করবেন। আমরা এই প্যানেলগুলা এখানে তুলে ধরবো। যারা টিচার হিসেবে জয়েন করবে তাদের সব এখানে ছবি চলে আসবে এবং গার্ডিয়ানরা এখান থেকে ডিভিশন ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, উপজেলা ওয়াইজ টিচার খুঁজে পাবেন এবং গার্ডিয়ানরা তাদের টিচারদের মধ্যে কমিউনিকেশন করে তাদের মতো তারা টিউটর খুঁজে নেবেন। এটা আমরা একদম ফ্রি রেখেছি, যেহেতু আমাদের স্টুডেন্ট বেসিক্যালি আমার মাইন্ড থাকবে যারা স্টুডেন্ট, যারা টিউশন করে, অনেকে আমরা জানি টিউশনি করে অনেক স্টুডেন্ট তাদের লেখাপড়ার খরচ চালায়, এরা যাতে একটা ফ্রিলি সার্ভিসটা পায়, আমি বেসিক্যালি ওই পারপাসে এটাকে একদম ফ্রি আমরা এই ফিচারটা আমরা ফ্রি দিচ্ছি। টিউটররা এখানে জয়েন করবে আর গার্ডিয়ান এবং স্টুডেন্টরা তাদের সুবিধা মতো সময়ে, সুবিধা মতো জায়গা থেকে যে যার প্রয়োজন যে জায়গা থেকে সেভাবে তাদের কাছে এখান থেকে টিচার বা টিউটর খুঁজে নেবেন। এ হচ্ছে মোতালেব একাডেমির প্রাথমিকভাবে আমাদের উদ্দেশ্য। আমরা আশা করব মোতালেব একাডেমি এডুকেশন ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করবে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সাশ্রয়ী সময় এবং টাকা এবং সময় সেভের জন্য যতটুকু প্রয়োজন, আসলে অনলাইন এডুকেশন এখন অনেকটা জনপ্রিয় হয়েছে বেসিক্যালি এই কারণেই যে অনলাইনের মাধ্যমে যেসব টিচারগুলা প্রত্যন্ত এলাকার লোকেরা পায় সেটা আসলে সম্ভব না। কারণ আমাদের এখানে বিভিন্ন ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি টিচাররা ক্লাস নেবেন, স্টুডেন্টরা ক্লাস নেবেন, যেটা বেসিক্যালি একটা প্রত্যন্ত রিমোট এরিয়া অঞ্চলের স্টুডেন্টরা পাওয়া সম্ভব হয় না। সো অনলাইন এডুকেশনের মাধ্যমে এই সুযোগটা হয় এবং আমাদের টার্গেট থাকবে সাশ্রয়ী মূল্যে যাতে এই শিক্ষাটা পেতে পারে। এটা একাডেমিক কোচিং হোক, আন্তর্জাতিক মানের কোনো ট্রেনিং কোর্স হোক, ক্যারিয়ার রিলেটেড কোর্স হোক, কম্পিউটার রিলেটেড কোর্স হোক, অর্থাৎ আমাদের টার্গেট থাকবে সবার কাছে যাতে সমানভাবে শিক্ষাটা যাতে পৌঁছে যায়। এখন আমি আজকে সেমিনারে চলে আসি। এই ছিল আমার মোতালেব একাডেমি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এখন আমি আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। আজকের টপিকস ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারেশন এন্ড সাবমিশন এর উপর আমাদের দুজন বক্তব্য রাখবেন। তারা ইন ডিটেলস ইনকাম ট্যাক্স রিটার্নের ইন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুরুতেই মোহাম্মদ ইরফানকে অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য নিয়ে আসার জন্য। ইরফান। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আমি কি সবার সাথে কানেক্ট করতে পেরেছি? জি, শুনতে পাচ্ছি আমরা। জি, শুনতে পাচ্ছি। শুরু করছি আজকের মূল ওয়েবিনার, যেটা হচ্ছে কিভাবে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইন এবং অফলাইনে ফিল আপ করবো সেই বিষয়ে আজকের মূল আলোচনা। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি মোতালেব একাডেমিকে আমাদেরকে এত সুন্দর একটা
ওয়েবিনিয়ারে ইনভাইট করার জন্য, বক্তা হিসেবে রাখার জন্য। তো আমার সাথে আছেন জনাব শহীদুল আলম, যিনি চট্টগ্রাম কর আইনজীবী সমিতির একজন বিজ্ঞ সদস্য এবং ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন দীর্ঘ বেশ কিছু বছর ধরে। তো আমি প্রথমেই একটা ইন্ট্রোডাকশনে যাচ্ছি। জি, ইরফান, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি জি। কিছু যদি শেয়ার করতে চান তাহলে আপনি শেয়ার দিয়ে এটা শেয়ার করতে পারেন, স্ক্রিন শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি শেয়ার অপশনে যাচ্ছি প্রথমেই। হুম। মতিউল ভাই, আপনার শেয়ারটা অফ করে রাখেন, আপনার শেয়ারটা কেটে দেন। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যালো? না, স্ক্রিন শেয়ার হয়নি। এখনো হয়নি। আপনি স্ক্রিন কি শেয়ার হচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিন? না, এখনো তো পাই নাই। আপনি দেখেন ক্যামেরা মাইক্রোফোনের পাশে একটা শেয়ারিং অপশন আছে। জি জি জি, আসছে। ওকে। এখন আসছে? জি জি, জি। আসছে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমার একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার নাম মোহাম্মদ ইরফান। আমি চট্টগ্রাম ভ্যাট এবং ট্যাক্স চেম্বারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছি। আইনজীবী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির একজন সদস্য। তো এ পর্যায়ে আমি প্রথমেই যাব ইনকাম ট্যাক্সের বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে। আমি দেখাচ্ছি ইনকাম ট্যাক্সের প্রথমে রিটার্ন পরিচিতি। ইনকাম ট্যাক্সের যে রিটার্ন দিতে হয়, আমি রিটার্নের মধ্যে আমরা জানি দুইটা রিটার্ন আছে। একটা হচ্ছে যে এক পাতা রিটার্ন, যেটা হচ্ছে যে আহ, যাদের যাদের আয় হচ্ছে যে 5 লক্ষ টাকা এবং যাদের সম্পদ 50 লাখ টাকার নিচে, তারা এক পাতা রিটার্ন সেটা দিবে। সেটা হচ্ছে যে আপনার যাদের আয়ের উপর ভিত্তি করে ওই এক পাতার রিটার্নটা দেওয়া নিয়ম আছে। এই হিসেবে আমি যেটা ইনকাম ট্যাক্সের রিটার্ন ফর্মটা, ওটা আমি একটু ডিসপ্লেতে নিয়ে আসছি। এখানে একটু আমরা দেখলে খেয়াল করবেন, এই ফর্মটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? ফর্ম আসে নাই, ফর্ম আসে নাই এখনো। এখনো আসে নাই। আপনি স্ক্রিনটা বড় করেন। কিন্তু বড়ই আছে। এখন দেখা যাচ্ছে ফর্মটা? না, এখনো আসেনি।
আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, বাট এখানে ফর্ম না। ফর্মটা আমি ওপেন করেছি। আপনি শেয়ার থেকে বের হয়ে আবার নতুন করে শেয়ার করেন। আচ্ছা 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 ইন দ্য মিনটাইম আমি একটু শেয়ার করি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা একটা কোয়েশ্চেন পর্ব রাখবো শেষের দিকে, অথবা আপনারা আমাদের হ্যান্ড রাইজ করতে পারেন, সেটিং অপশনে লিখে রাখতে পারেন। আমরা বক্তাদের আলোচনা শেষে আমরা কোয়েশ্চেন আনসার পর্বে যাব। এখন কি ফর্মটা দেখা যাচ্ছে? হ্যালো, না, দেখা যাচ্ছে না ফর্ম। একটা স্ক্রিন দেখা যাচ্ছে বাট ফর্ম দেখা যাচ্ছে না। আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি ওখানে একটু ফর্মটা থাকার কথা, তাই না? এই যে আমি আবার ইয়ে করে ডিসকানেক্ট করে এটা করতেছি। হুম হুম, স্ক্রিনটা বড় করবেন। জি, এখন এখন দেখা দেখা যাচ্ছে ফর্ম? এখন হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, এখন আসছে। জি জি। একটু স্ক্রিনটা বড় আমি করুন। বিষয়টা আগে আমি ইনকাম ট্যাক্সের আমরা যখন ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি করদাতা যখন আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন দিব, তখন আমাদের সামনে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ দুইটা ফর্ম প্রেসক্রাইব করেছে, যেটা এসআরওর মধ্যে প্রেসক্রাইব করা। ফার্স্ট ফর্ম হচ্ছে যাদের ইনকাম হচ্ছে লিমিট, ট্যাক্সেবল ইনকাম লিমিট 5 লক্ষ টাকা, এবং যাদের টোটাল অ্যাসেট নেট অ্যাসেট হচ্ছে যে 40 লক্ষ টাকা, ওদের ক্ষেত্রে এই ফর্মটা অ্যাকসেপ্টেবল। এই ফর্মটা আমরা যেটা ডিসপ্লেতে দেখছেন। এরপরে এরপর আমরা যাব হচ্ছে যে অন্য একটা ফর্মে। এই ফর্মটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা বাট হচ্ছে আপনি এই আমরা এটাকে আইটি 11 গ এই নামে আমরা চিনে থাকি বা পরিচিত। এই ফর্মটা আমাদের যারা ব্যক্তি করদাতা আছে সবাই মোটামুটি এই ফর্মের ব্যাপারে পরিচিত আমার মনে হয় আর কি। তো দেখেন এখানে যখন আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করবো, প্রথমে এখানে কিছু ইনফরমেশন যেগুলো হচ্ছে জেনারেল ইনফরমেশন সেগুলো এখানে দিতে হয়। প্রথমে ইনকাম ট্যাক্স যিনি দিবেন ওনার নেম অফ দ্য ট্যাক্স পেয়ার, মানে যিনি ইনকাম ট্যাক্স দিবেন তার নাম, ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিতে হয়, টিন নাম্বারটা যেটা আমাদের টিন সার্টিফিকেটে থাকে, টিন নাম্বারটা। আর টিন সার্টিফিকেটের মধ্যে আমরা এই সার্কেল নেম এবং জোন গুলো উল্লেখ থাকে, অর্থাৎ কোন কর অঞ্চলের আন্ডারে কোন সার্কেলের, এই হচ্ছে যে আমাদের এই ফাইলটা কোন জোনের এবং কোন কর সার্কেলের আওতাধীন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা দেখছি এখানে অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ কর বর্ষ। যেমন এখন যদি আমি চিন্তা করি, এখন আমরা আমাদের কর বর্ষ হচ্ছে 2024 এবং 2025, এই কর বর্ষের আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন বা আয়কর রিটার্ন জমা দিচ্ছি। এরপর আপনি দেখবেন রেসিডেন্টিয়াল স্ট্যাটাস, এটা হচ্ছে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট। যদি দেশের বাইরে থাকে, এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের নিয়ম আইন অনুযায়ী যদি কোনো করদাতা নির্দিষ্ট একটা সময় দেশের বাইরে অবস্থান করে, তখন ওই করদাতাকে আমরা নন রেসিডেন্ট বা অনিবাসী করদাতা বলে থাকি। আর জেনারেলি হচ্ছে আমরা রেসিডেন্টে ক্লিক করে থাকি। ট্যাক্স পেয়ার স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল, ফার্ম, হিন্দু, আনডিভাইডেড ফ্যামিলি, আদার্স। জেনারেলি আমরা দিয়ে থাকি হচ্ছে ইন্ডিভিজুয়াল। ফার্ম বলতে এখানে পার্টনারশিপ ফার্মকে বোঝানো হয়েছে। আমরা যেহেতু ব্যক্তি করদাতা নিয়ে আলাপ করছি, তাহলে এক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল আমরা টিক মার্ক দিব। তারপর নিচের 8 নাম্বার যে সিরিয়ালে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে করদাতা কি একজন মুক্তিযোদ্ধা কিনা। যদি মুক্তিযোদ্ধা হয় সেই ক্ষেত্রে ওখানে আমরা টিক মার্কটা দিব। যদি করদাতা একজন মহিলা করদাতা হয় সেক্ষেত্রে ফিমেলে আমরা দিব। আর যদি করদাতা যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তৃতীয় লিঙ্গের ওখানে টিক মার্ক দিব। ডিসেবল পার্সন, যদি করদাতা যদি ডিসেবল পার্সন হয় সেই ক্ষেত্রে আমরা এটা টিক মার্ক দিব। আর হচ্ছে করদাতার বয়স যদি 65 বছর বা এর ঊর্ধ্বে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে টিক মার্ক দিব। আর একটা বিষয় হচ্ছে করদাতা যদি কোনো ডিসেবল সন্তানের পিতামাতা হন সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিব। এই ক্ষেত্রে আমি একটু কথা বলে রাখি যে হচ্ছে যে সাধারণ করদাতার ক্ষেত্রে এই বছরের 3.5 লক্ষ টাকা পর্যন্ত
কর ছাড় আছে, অর্থাৎ প্রথম 3.5 লক্ষ টাকার উপর স্বাভাবিক করদাতার ক্ষেত্রে কোনো ট্যাক্স জমা দিতে বড় ট্যাক্স আসবে না। আর দ্বিতীয়ত যেটা আমরা এখানে দেখছি, যদি মুক্তিযোদ্ধা হয় সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স, 5 লক্ষ টাকা আয়ের উপর কোনো ট্যাক্স ওনার উপর প্রযোজ্য হবে না। আর এরপর আমরা যেটা বক্স দেখছি সেটা হচ্ছে ফিমেল, যদি মহিলা করদাতা হয় সেক্ষেত্রে তার 4 লক্ষ টাকা করযোগ্য যদি আয় থাকে সেক্ষেত্রে তাকে কোনো কর দিতে হবে না। 4 লক্ষ টাকা অতিক্রম করলে সে ট্যাক্সের আওতার মধ্যে পড়বে। আর যদি তৃতীয় লিঙ্গে হয় সেক্ষেত্রে তার লিমিট হচ্ছে 4,75,000 টাকা। আর যদি একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনো করদাতার যদি প্রতিবন্ধী সন্তান থাকে, সাপোজ ধরেন একজন করদাতা হচ্ছে যে স্বাভাবিক করদাতা, তার 3,50,000 টাকা হচ্ছে যে তার 3,50,000 টাকা আয়ের উপর তার কোনো কর দিতে হবে না, অর্থাৎ কর ছাড় আছে। যদি তার একজন প্রতিবন্ধী সন্তান থাকে সেক্ষেত্রে উনি এডিশনাল আরো 50,000 টাকা কর ছাড় পাবেন। তার মানে তার ক্ষেত্রে হচ্ছে যে 4 লক্ষ টাকা। যদি তার প্রতিবন্ধী সন্তান থাকে সেই ক্ষেত্রে 3.5 লক্ষ টাকার সাথে উনি আরো 1 লক্ষ টাকা ছাড় পাবেন। এবার প্রতি সন্তানের জন্য 1 লক্ষ টাকা করে ছাড় পাবেন। নিচে আমরা একটু যদি গিয়ে থাকি সেক্ষেত্রে ডেট অফ বার্থ উল্লেখ করবেন, তারপরে হচ্ছে যে তার স্পাউসের নামটা উল্লেখ করতে হবে এবং তার যদি 3 নাম্বার থাকে সেটা উল্লেখ করতে হবে। অ্যাড্রেস এর ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার যোগাযোগের অ্যাড্রেসটা এখানে দিবেন, মোবাইল নাম্বার এবং এগুলো উল্লেখ করবেন। আর যদি করদাতা যদি হয় চাকরিজীবী হয়ে থাকে সেই ক্ষেত্রে তার চাকরিদাতার নাম অথবা কোন প্রতিষ্ঠানের আন্ডারে উনি চাকরি করছেন ওটার নাম, এমপ্লয়ার নেম, এমপ্লয়ারের ডিটেলস গুলো এখানে দিবেন এবং তার ডেজিগনেশনটা এখানে লিখবেন। আর করদাতা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান এর মালিক হয়ে থাকেন, সোল প্রোভাইডারশিপ, সেই ক্ষেত্রে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, বিন নাম্বারটা এখানে উল্লেখ করবেন। এরপর আমরা বেসিক্যালি প্রথমে যেটা আলাপ করব, আমাদের কর যে আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা যদি স্বাভাবিক করদাতা হয় 3.5 লক্ষ টাকা আয় হলে কোনো করদাতার ওই আলোচ্য আয় বর্ষে তাকে কোনো স্বাভাবিক করদাতার ক্ষেত্রে কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। আর মহিলার ক্ষেত্রে 4 লক্ষ টাকা। এই দুইটা সাধারণত আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এখন আমরা একটু আলাপ করব যে একজন ব্যক্তি করদাতার ক্ষেত্রে কোন কোন খাতে উনি আয় করে থাকে। এখানে আমরা যদি ফর্মের ডিসপ্লেতে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উনি ওনার আয়গুলা, একজন ব্যক্তি উনি ওনার নাম্বার সিরিয়াল নাম্বার 1 দেখা যাচ্ছে যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ উনি চাকরি থেকে কত টাকা আয় করেছেন, এটা ওই টাকাটা আমাদের এখানে বসাতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে উনি ওনার যদি ঘর ভাড়া ইনকাম থাকে, ভাড়া ইনকাম থাকে, এটা হচ্ছে উনি এই কলামে উল্লেখ করবেন কত টাকা উনি ভাড়া ইনকাম আছে। এখানে আপনারা একটু খেয়াল করবেন যে অ্যানেক্স শিডিউল 1 বলতে এখানে বোঝানো হচ্ছে যে তার চাকরি খাতে আয়ের যে ডিটেলসটা এটা দেওয়া আছে শিডিউল 1 এ ফিল আপ করার পরে ওটার সামারিটা আসবে হচ্ছে শিডিউল 1 এর সামারিটা এই কলামে এখানে অন্তর্ভুক্ত করা লাগবে। এরপর হচ্ছে তার ভাড়া থেকে ইনকাম কত আসছে, তার যদি কৃষি খাতের আয় থাকে, অর্থাৎ কৃষি জমি আছে যেখান থেকে উনি প্রতি বছরেই কৃষি ধান বলেন বা পাট বলেন, গম বলেন, এগুলো উৎপাদন করে এখান থেকে ইনকাম করেন, তাহলে সেটা এই খাতে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে বিজনেস, যদি তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে ব্যবসা প্রতিষ্ঠানের নিট আয়টা এখানে আসবে। আর যদি ক্যাপিটাল গেইন বলতে বোঝানো হচ্ছে যে কোনো সম্পত্তি বিক্রির ফলে ওনার ক্রয় মূল্য থেকে বাড়তি যে মূল্যটা উনি পাবেন সেটা হচ্ছে ওনার গেইন, অথবা শেয়ার ক্রয় বিক্রয় থেকে যদি উনি যদি গেইন করে থাকে সেটাও এখানে উল্লেখ করতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, যেটা আমাদের ম্যাক্সিমাম করদাতার রয়ে থাকে, যেমন ব্যাংক ইন্টারেস্ট, ম্যাক্সিমাম করদাতার কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ওখান থেকে উনি ব্যাংক ইন্টারেস্টে ইনকাম পেয়ে থাকে। আবার কোনো শেয়ার হোল্ডার, কোনো যদি ট্যাক্স পেয়ার করদাতার সেকেন্ডারি শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে, ওখান থেকে উনি ডিভিডেন্ড ইনকাম পেয়ে থাকে। সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে, সঞ্চয়পত্র থেকে, এগুলো হচ্ছে এই কলামে আমাদেরকে উল্লেখ করতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্স বলতে এখানে বোঝানো হচ্ছে যে প্রথম 6টা সিরিয়াল নাম্বার 1 থেকে 6 পর্যন্ত যদি এই ইনকাম গুলোর বাইরে যদি তার কোনো ইনকাম থাকে, যেমন রয়্যালটি, লাইসেন্স, এগুলো থাকে না, সাধারণত অনারিয়াম থাকে, গভর্নমেন্ট বা ইনসেন্টিভ, বা কেউ যদি টিউশনি করে থাকে,
অথবা কেউ যদি অন্য কোনো ভাবে ইনকাম করে থাকে, মানে লিগ্যাল ইনকাম, সেটা এখানে বসাতে হবে, যেগুলো ওই 1 থেকে 6 এর মধ্যে অ্যাপ্লিকেবল হবে না। এরপর আমরা নিচে 10 নম্বর কলমে খুব ইম্পর্টেন্ট, যে যদি ওই করদাতার বিদেশের বাইরে কোনো ইনকাম থাকে, অর্থাৎ ফরেন রিমিটেন্স ইনকাম থাকে, সেটা 10 নম্বর কলমে আমরা এখানে বসাবো। সেটা আমরা একটু এই ফাঁকে বলে রাখি যে ফরেন রিমিটেন্স আপনি যদি ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে যদি এসে থাকে, সেটা হচ্ছে যে পুরাটাই করমুক্ত, মানে এটার উপর কোনো কর প্রযোজ্য হবে না ফরেন রিমিটেন্সের ক্ষেত্রে। এরপর আমরা দেখছি যে তার টোটাল 1 থেকে 10 পর্যন্ত যা ইনকাম, সবগুলো ইনকাম যোগ করে এখানে টোটাল ইনকামটাকে এখানে মার্ক করে দেওয়া হয়েছে। এই টোটাল ইনকামের উপর ভিত্তি করে ওনাকে ট্যাক্সটা দিতে হবে। যদি সে স্বাভাবিক করদাতা হয়, টোটাল ইনকাম যদি তার যদি ধরেন যে 10 লক্ষ টাকা হয়, তাহলে স্বাভাবিক করদাতার ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা বিয়োগ করার পরে তাহলে ওনাকে বাকি 6,50,000 টাকার উপর তাকে ট্যাক্স দিতে হবে স্ল্যাব অনুযায়ী। আর হচ্ছে এখানে ইনকাম ট্যাক্স রিবেট এর ব্যাপারে একটু বলে থাকি। রিবেটটা ডিটেলস বলা হচ্ছে অ্যানেক্সার 5 এর মধ্যে, অর্থাৎ শিডিউল 5 এর মধ্যে। এখানে একটু বেশিরভাগ করদাতার এই প্রশ্ন থেকে যে আমি ইনকাম ট্যাক্স রিবেট কিভাবে পাবো। ইনকাম ট্যাক্স রিবেটের ব্যাপারে আমরা একটু ওই চার্টে চলে যাচ্ছি। ইনকাম ট্যাক্স রিবেটের মধ্যে আমরা জেনারেলি সাধারণভাবে যে সমস্ত করদাতারা থেকে থাকেন, ওনারা ইনকাম ট্যাক্স রিবেট নিতে পারেন কিভাবে। তার যদি একটা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে, সে যদি প্রতি বছর একটা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে থাকে, সেক্ষেত্রে ওই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা ওনার বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে, ওটার উপর উনি কর ছাড় পাবেন। তার যদি ডিপিএস থাকে, ওই ডিপিএস এর 2 নাম্বার সিরিয়াল ডিপিএস এর উপর উনি কর ছাড় পাবেন। তার যদি মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ অথবা সঞ্চয়পত্র এগুলো থাকে, তার উপরও উনি ইনকাম ট্যাক্স রিবেট পাবেন। তারপর তার যদি সেকেন্ডারি শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট থাকে, ওটার উপর উনি ইনকাম ট্যাক্স রিবেট পাবেন। কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, যে সমস্ত করদাতা চাকরিজীবী, যারা যারা সরকারি চাকরিজীবী, তাদের ক্ষেত্রে এই 5 নাম্বার কলমটা গুরুত্বপূর্ণ। তারা প্রভিডেন্ট ফান্ডের যে পোর্শনটা ওই নির্দিষ্ট আয় বর্ষে ওনার জমা হচ্ছে, ওই টাকার উপর উনি ইনকাম ট্যাক্স রিবেট পাবেন। আর 6 নাম্বারটা হচ্ছে যে বেসরকারি চাকরিজীবী অর্থাৎ গভর্নমেন্ট চাকরিজীবী ছাড়া যারা নন গভর্নমেন্ট অর্থাৎ প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করবেন, তাদের হচ্ছে সেলফ পোর্শন, আর হচ্ছে যে এমপ্লয়ার এর পোর্শনটা। আমরা জানি একটা নির্দিষ্ট পরিমাণ অংশ আমাদের স্যালারিতে কেটে রাখে। সাপোজ ধরলাম যে 12 মাসে 12,000 টাকা কেটে রাখলো, কোম্পানিও সেম কন্ট্রিবিউশন দিল 12,000 টাকা, এই 24,000 টাকা আমরা এখানে বসাবো। জি, এরপরে আমরা এখানে দেখছি কন্ট্রিবিউশন টু সুপার এনুয়েশন ফান্ড যদি কারো থাকে, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, জাকাত ফান্ড, এই সমস্ত ফিগারের উপর, অ্যামাউন্টের উপর যদি কোনো বিনিয়োগ করে থাকে, সেক্ষেত্রে আমরা ইনকাম ট্যাক্স রিবেট পাবো। এখন আমি একটু অ্যাডমিনকে রিকোয়েস্ট করতেছি অন্যান্য যারা পার্টিসিপেন্ট আছে ওদের মাইকটা একটু মিউট রাখার জন্য। আমরা কোয়েশ্চেন আনসারে যাব, তখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন আমরা এটা আলাপ করতে পারবো। এখানে দেখেন, এখানে যারা এখানে প্রথমে শিডিউল নাম্বার 1, এখানে বলা হচ্ছে একজন চাকরিজীবী এমপ্লয়ি আন্ডার গভর্নমেন্ট পে স্কেল, অর্থাৎ উনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওনার এই চার্টটা প্রযোজ্য। এখানে ডিটেলসটা বলা আছে, এই ডিটেলস এর উপর ভিত্তি করেই উনি এটা দিবে, রিটার্নটা দিবে। আয়ো আপুলো চলো হ্যাঁ, ইরফান আপনি বলে যান।
জি আচ্ছা, আমরা এখন যে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি তার কি কি খাতে তার ইনকাম থাকতে পারে। বেসিক পে, এরিয়ার পে, বিভিন্ন এখানে হাউস রেন্ট অ্যালাউন্স আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, গভর্নমেন্ট অ্যালাউন্স আছে, ফেস্টিভ্যাল অ্যালাউন্স আছে। তো আমরা যেটা আমাদের এই ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি সে কিন্তু সবগুলো খাতের আয়ের উপর ট্যাক্স দিবে না। সে দিবে হচ্ছে শুধুমাত্র বেসিক পে আর হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস। এই দুইটা খাতের ইনকামের উপর সে ট্যাক্স দিবে, বেসিক পে আর ফেস্টিভ্যাল বোনাস। বেসিক পে এবং ফেস্টিভ্যাল বোনাস আর কোনো স্পেশাল পে থাকলে এই তিনটে হেডের উপর দিবে। আর বাকি যে যে ইনকাম গুলো থাকবে ওনার, এগুলো সবগুলো এক্সাম্পটেড কলাম উনি বলবে, বাকিটার উপর উনি ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই। উনি শুধু বেসিক পে এবং হচ্ছে স্পেশাল অ্যালাউন্স, এটা এটা বেসিক পে আর ফেস্টিভ্যাল বোনাস আর হচ্ছে স্পেশাল পে যদি থাকে, এই তিনটা অ্যামাউন্টের উপরে উনি ট্যাক্স দিবে। আর যদি নন গভর্নমেন্ট অর্থাৎ যারা প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করে, সেই ক্ষেত্রে এখানে বলা আছে যে আদার দেন এমপ্লয়ি রিসিভিং স্যালারি আন্ডার গভর্নমেন্ট পে স্কেল, সেই ক্ষেত্রে ওনার বেসিক পে, অ্যালাউন্স এগুলো সবগুলো এখানে বসবে। বসার পরে উনি এটা থেকে যা ইনকাম হবে সেই ইনকামের আপনার 3/1 ওয়ান থার্ড তিনি এক্সামিশন পাবে, অথবা 4.5 লাখ টাকা, সেটাও ওনার উপর ওনার এক্সামিশন কলামে বসবে। এই হিসেবে আমরা একটু একজন চাকরিদাতা আমরা একটু ইনকাম ট্যাক্স এর ফর্মটা আমরা একটু দেখে আসছি, দেখছি। এখানে আমরা এই সার্টিফিকেট কি দেখা যাচ্ছে? সার্টিফিকেটটা জি দেখা যাচ্ছে। এই সার্টিফিকেটটা একটু দেখেন। এটা হচ্ছে যে আমাদের টিন সার্টিফিকেট, যেটা আমরা যখন আমরা ইনকাম ট্যাক্সের আওতায় আসি তখন আমাদেরকে এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আগে ম্যানুয়ালে দেওয়া হতো, এখন অনলাইনে দেওয়া হয়। সেখানে উল্লেখ থাকে তার টিন নাম্বার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। টিন নাম্বার এখানে উল্লেখ থাকে, তার হচ্ছে যে ট্যাক্স জোন, তার ট্যাক্স কোন সার্কেলের আওতাধীন, এই বিষয়গুলো এখানে উল্লেখ থাকে। আমরা একজন প্রাইভেট সার্ভিস হোল্ডারের যখন আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন করব তখন এই ফর্মটা মানে পার্ট বি, আমরা শিডিউল, এটা আমরা খেয়াল রাখতে হবে, শিডিউল 1 এর পার্ট বিটা আমরা ফিল আপ করবো। এখন পার্ট বি শিডিউল 1 এর যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব প্রথমে আমি একটু বলে রাখি যে আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করতে যাব তখন আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। একজন চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী যদি আমি ইনকাম ট্যাক্স রিটার্ন রেডি করতে যাই, সেক্ষেত্রে প্রথমে আমাকে নিতে হবে তার বেতন বিবরণী, যেটাকে আমরা স্যালারি সার্টিফিকেট বলে থাকি। একটু দেখেন এই স্যালারি সার্টিফিকেট কি ডিসপ্লেতে যাচ্ছে, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এই স্যালারি সার্টিফিকেটটা আপনাদের যারা চাকরিজীবী আছেন তার কোম্পানির তরফ থেকে স্যালারি সার্টিফিকেট দিয়ে থাকবে। এখানে কোন কোন খাতে ওনাকে সারা বছরে যে স্যালারি দেওয়া আছে সেটা বিবরণ থাকবে। বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, আদার অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, এগুলো দেওয়া থাকবে। এরপরে উনি যদি ইনকাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হয় ওনার উপর, তাহলে কি কি হারে ওনার কাছ থেকে ট্যাক্স কাটা হয়েছে সেটা এখানে উল্লেখ থাকবে। যেমন ধরুন এখানে কাটা হয়েছে 19,200 টাকা। এই 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 বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই কাগজটা আমাদেরকে আগে নিয়ে নিতে হবে। এরপরে আমরা যখন রিটার্ন ফর্মে যাব তখন আমরা দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ চাকরিজীবীদের জন্য। প্রথম হচ্ছে স্যালারি সার্টিফিকেট,
দ্বিতীয়ত হচ্ছে যে ট্যাক্স যে ডিডাকশন করেছে সেই ডিডাকশনের অ্যামাউন্টটা কত টাকা ডিডাকশন করেছে, ডিডাকশনের কোনো ডকুমেন্টেশন অথবা স্যালারি সার্টিফিকেট এটা। তৃতীয়ত হচ্ছে ওনার কোনো ইনভেস্টমেন্ট অথবা বিনিয়োগ যদি থাকে অর্থাৎ ওনার যদি কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করে থাকে, ডিপিএস থেকে থাকে, সঞ্চয়পত্র থেকে থাকে, এই সমস্ত ডকুমেন্টগুলো ওই নিয়ে রাখতে হবে, কারণ এগুলোর উপর ওনার কর ছাড় আছে। এবার আমরা যদি রিটার্ন ফর্মে যাই, আমরা একটু দেখব এই নির্দিষ্ট এই ব্যক্তির, আপনারা একটু খেয়াল করতে পারেন, নির্দিষ্ট এই ব্যক্তির ইনকামের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে দেখব ওনার টোটাল ওনার ওই বছরে 9,02,751 টাকা ওনার আয় হয়েছে, অর্থাৎ চাকরি খাতে উনি আয় করেছেন। আর ওনার ট্যাক্স কাটা হয়েছে 19,200 টাকা। এটা হচ্ছে ওনার স্যালারি সার্টিফিকেট অনুযায়ী। তো সেই হিসেবে আপনি যখন ট্যাক্স রিটার্নে যাব, আমরা বেসিক ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করবো। এই যেগুলো আমি একটু আগে আলাপ করেছিলাম, সেই বেসিক ইনফরমেশনগুলো আমরা এখানে ফিল আপ করবো। ফিল আপ করার পরে আমরা সেকেন্ড পেজে চলে যাব, ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারিতে আমাদের যেহেতু ওনার টোটাল ইনকাম হয়েছে 9,02,751 টাকা, এখানে একটু খেয়াল করেন, এখানে দুইটা পার্টে যদি আলাদা আলাদা পার্টে দেওয়া আছে, সেখানে বেসিক স্যালারিটা আলাদা দেওয়া হয়েছে 4,14,115, আর অ্যালাউন্সটা দেওয়া হয়েছে 4,88,601 টাকা। টোটাল ওনার ইনকাম হয়েছে 9,02,751 টাকা। আমাদের ইনকাম ট্যাক্সের আইনের 2023 আইনের 6 শিডিউলের মধ্যে কর ছাড় রয়েছে। সেটা হচ্ছে ওনার ওই বছরে উনি স্যালারি খাতে যে ইনকামটা করেছেন সেই ইনকামের 3/2 ভাগ অথবা 4.5 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা, যেটা কম। 3/2 অথবা 4.5, 3/2 করলে ওনার 3,917 টাকা হয়। 3/2 অথবা 4.5 লক্ষ টাকা উনি ছাড় পাবেন, অর্থাৎ উনি এক্সেমশন পাবেন। তাইলে আমরা যদি এখানে গিয়ে থাকি 9,02,751 টাকা ইনকামের ভিতরে ওনার 3,09,17 টাকা ওনার ছাড় আছে, তাহলে আর ব্যালেন্স থাকলো 6,01,834 টাকা। এটা হচ্ছে ওনার করযোগ্য আয়। এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন এই করযোগ্য আয় যেটা আছে সেটাকে আমাদেরকে স্ল্যাব অনুযায়ী হিসাব করতে হবে। যদি আমরা স্ল্যাব অনুযায়ী যদি হিসাব করি, সেক্ষেত্রে আমাদেরকে একটু চার্টটা দেখতে হবে। যেমন আমাদের যদি পরিপত্রতে যদি আমরা গিয়ে থাকি, তাহলে আমরা দেখব এটা সরকার প্রকাশিত এই বছরের আয়কর পরিপত্র 2024 এবং 2025। এখানে এই চার্ট দেওয়া আছে, আসলে আমাদের ইনকামটা কত টাকার উপর কোন হারে প্রযোজ্য হবে ইনকাম ট্যাক্স। এটা 1 জুলাই 2024 থেকে কার্যকর। এখানে যেহেতু ওনার যেটা এক্সেমশন আছে, ওনার এক্সেমশন আমরা এখানে যদি দেখে থাকি, ওনার এখানে 3,09,17 টাকা ওনার ইনকাম হয়েছে হচ্ছে 9,02,751 টাকা। আর এখান থেকে 3,09,17 টাকা ওনার এক্সেমশন হয়ে ওনার নেট ইনকাম দাঁড়িয়েছে 6,01,834 টাকা। এখন দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যদি নির্দেশিকাতে যাই, এই যে এই 6,01,834 টাকার মধ্যে ওনার প্রথম 3,50,000 টাকা, উনি যদি স্বাভাবিক ব্যক্তি করদাতা, 3,50,000 টাকার উপর ওনার ট্যাক্স কোনো ট্যাক্স আসবে না, অর্থাৎ শূন্য। পরবর্তী 1 লক্ষ টাকার উপর ওনার ট্যাক্স আসবে হচ্ছে 5%। পরবর্তী 1 লক্ষ টাকার উপর ওনার ট্যাক্স আসবে 5%। এরপরে
ওনার 6 লক্ষ টাকার মধ্যে আমরা যদি একটার পর একটা বিয়োগ করতে থাকি 6,01,834 টাকা ওনার টোটাল করযোগ্য আয়। এখান থেকে প্রথমে 3.5 লক্ষ টাকা পর্যন্ত ওনার কোনো ট্যাক্স আসবে না, বাকি থাকে 2,51,834 টাকা। এখান থেকে যদি আমরা 1 লক্ষ টাকা বিয়োগ করি তাহলে বাকি থাকে 1,51,834 টাকা। এটার উপর ওনাকে ট্যাক্স দিতে হবে হতে 10%, আর ওই 1 লক্ষ টাকার উপর ওনার ট্যাক্স দিবে 5%। তাহলে এখানে আসছে 5,000 টাকা, আর এখানে 1,51,834 টাকার উপর ওনার ট্যাক্স আসছে 10%, 15,183 টাকা। আমরা একটু ওই ওই চার্টে চলে যাই। এখন এই 6,01,834 টাকা ওনার হচ্ছে যে টোটাল করযোগ্য আয়। এখন আমরা হিসাবে চলে যাই। এখানে বিভিন্ন খাতের আয় থাকতে পারে, যেহেতু এই করদাতার অন্য কোনো আয় নেই, সেক্ষেত্রে ওনার শুধুমাত্র ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ ওনার শুধুমাত্র আয় হয়েছে তার চাকরি খাতে। আর একটা বিষয় ওনার আছে, ইনকাম আছে, সেটা হচ্ছে যে ওনার ইনকাম ফ্রম আদার সোর্স। এখানে এখানে যে কোনো অনারিয়াম অথবা ফিস উনি ইনকাম করেছেন, কিভাবে ভাগ করা হয়েছে। 3.5 লক্ষ টাকা পর্যন্ত ওনার শূন্য, অর্থাৎ ওনার ট্যাক্স আসছে 0। পরবর্তী 1 লক্ষ টাকার উপর ওনার 5%, 1 লক্ষ টাকা অর্থাৎ 5,000 টাকা। পরবর্তী যেটা আসছে 1,60,000 টাকা। এই যে 1,60,000 টাকা, এই তিনটা ফিগার যোগ করলে ওনার দাঁড়াচ্ছে হচ্ছে 6,10,834 টাকা। এটার উপর 16,000 টাকা ওনার ট্যাক্স আসছে। টোটাল ওনার ট্যাক্স আসছে 21,083 টাকা। 21,083 টাকা ওনার যে ট্যাক্স আসছে এখানে, সেটা এখানে মার্ক করে দেওয়া আছে 21,083 টাকা ওনার প্রযোজ্য কর। এবার যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ওনার ইনকাম ট্যাক্স রিবেট। উনি ইনকাম ট্যাক্স রিবেট পাবে যদি উনি বিনিয়োগ করে থাকেন। ইনকাম ট্যাক্স রিবেটের মধ্যে আমরা যদি ওই শিডিউলে চলে যাই, দেখা যাচ্ছে যে উনি ওই আয় বর্ষে উনি কন্ট্রিবিউশন টু ডিপিএস, ওনার একটা ডিপিএস ছিল, ওই ডিপিএস এ উনি জমা করেছেন 12,588 টাকা। 12,588 টাকার উপর উনি নির্দিষ্ট হারে, অর্থাৎ 15%, 12,588 টাকা ইন্টু 15%, 15% হয় 1,888 টাকা। এই 1,888 টাকা উনি কর ছাড় পাবেন, এক্সামশন পাবেন। তাহলে আমাদের এখানে যে বিষয়টা আসছে 21,000 টাকা থেকে উনি 1,800 টাকা ওনার ট্যাক্স এক্সামশন আসছে। তাহলে বাকি থাকে হচ্ছে 19,119 টাকা। এই 19 টাকা হচ্ছে যে ওনার 19,195 টাকা ওনাকে ট্যাক্স ব্যালেন্স ট্যাক্স দিতে হবে রিবেট পাওয়ার পরে। এর মধ্যে দেখা যাচ্ছে যে উনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে উনি করে বসবাস করে। তো সিটি কর্পোরেশন যেহেতু বসবাস করে, সেক্ষেত্রে ওনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে 5,000 টাকা। এখন যেহেতু ওনার ট্যাক্স আরো বেশি আসছে, তাহলে মিনিমাম ট্যাক্স ক্রস করাতে ওনাকে সর্বোচ্চ ট্যাক্স যেটা 19,195 টাকা আছে সেটা দিতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে যে ওনার কাছ থেকে অলরেডি ট্যাক্স কাটা হয়েছে 19, এই যেখানে লিখা আছে যে পার্টিকুলার অফ ট্যাক্স পেমেন্ট 20 নাম্বার সিরিয়াল, দেখা যাচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড অ্যাট সোর্স, অর্থাৎ ওনার এমপ্লয়মেন্ট যে এমপ্লয়ার ওনার স্যালারি দেওয়ার সময় ওনার থেকে 19,200 টাকা ট্যাক্স কেটে নিয়েছেন। তার মানে ওনার ট্যাক্স নেট ট্যাক্স আসছিল 19,195 টাকা, এবং উনি ট্যাক্স অলরেডি ওনার সোর্সে, অর্থাৎ এমপ্লয়ার ওনার কাছ থেকে ট্যাক্স কেটে নিয়েছে 19,200 টাকা, অর্থাৎ উনি 5 টাকা ট্যাক্স বেশি পেমেন্ট করেছেন। এখানে যে ফিগারটা দেখা যাচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড 3,917 টাকা, সেটা হচ্ছে যে ওনার মোট আয়ের 3/1 উনি এক্সেম্পশন পেয়েছেন, যেটা আমরা এখানে 3 লক্ষ এই কলামে আমরা এটা দেখিয়েছি। এই গেল ওনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এরপরে ওনার অন্য কোনো ইনকাম যেহেতু নাই, সেক্ষেত্রে তাহলে আর অন্য কিছু আমাদেরকে ফিল আপ করার এখানে সুযোগ নাই। আর একটা বিষয় হচ্ছে ওনার ওই মানে আয় বর্ষে ওনার বিভিন্ন খরচের একটা বিবরণ এখানে আমাদের ফর্মে দিতে হয়, যেটা হচ্ছে যে এটা
এটা আমরা দেখেন এটা লেখা আছে স্টেটমেন্ট অফ এক্সপেন্সেস রিলেটিং টু লাইফস্টাইল, অর্থাৎ ওনার জীবনযাত্রার ব্যয়। এটাকে বলা হয় IT10BB, এই নামে এটা পরিচিত। এটা ওনার উনি খাতওয়ারি দিতে পারে, ওনার পার্সোনাল ফ্যামিলি ফুডিং এক্সপেন্সেস খাতওয়ারি দিতে পারে, অথবা উনি যদি যদি ওনার কোনো বিশেষভাবে ওনার হিসাবটা না থাকে সেক্ষেত্রে উনি মার্চ করে দিতে পারে যে সারা বছরে ওনার সালদক বা যে টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা এখানে ওনার জীবনযাত্রার জন্য যে জায়গাটা খরচ হয়েছে, ইউটিলিটি বিল, হাউজিং পারপাস, ফুড পারপাস, ক্লদিং পারপাস, ফেস্টিভ্যাল পারপাস যা খরচ হয়েছে। আর ট্যাক্সের বিষয়টা উনি আলাদাভাবে লিখবেন যে উনি কত টাকা ট্যাক্স দিয়েছেন। দেখা যাচ্ছে যে উনি 8,14,200 টাকা ট্যাক্স প্রদান করেছেন। এই পর্যায়ে আমরা দেখব এতক্ষণ পর্যন্ত আমরা আলাপ করে গেলাম যে হচ্ছে যে তাদের ইনকামের উৎস বা ইনকাম কত টাকা হয়েছে, ইনকাম এর কালীন সময়ে উনি কত টাকা বিনিয়োগ করেছেন, ওই বিনিয়োগের উপর উনি রিবেট পেয়েছেন, আর যে আয় বর্ষে উনি যেই যা ইনকাম করেছেন ইনকাম থেকে ওনার খরচ কত হয়েছে সেটার একটা বিবরণী আমরা এটা দেখলাম। সেটা ফিল আপ করা খুবই জরুরি। এবং সর্বশেষ আমাদেরকে যেটা ফিল আপ করতে হবে ওনার সম্পদ এবং দায়ের বিবরণী, যেটা IT10B নামে পরিচিত। সেটা যদি আমরা একটু উপর দিকে যাই তখন আমরা দেখতে পারবো এটা এই ফর্মের মধ্যে এভাবে দেওয়া আছে IT10B। IT10B যারা 50 লক্ষ টাকার সম্পদ বা এর বেশি সম্পদ থাকবে তাদেরকে IT10B দেওয়া বাধ্যতামূলক। এখানে 3 নাম্বার এবং নামটা বসবে। বসার পরে এখানে দেখা যাচ্ছে যে সোর্স অফ ফান্ড, অর্থাৎ ওনার আয়ের উৎসটা কি, আয়ের উৎসটা এখানে উল্লেখ করতে হবে। আমরা দেখেছি ওনার আয়ের একমাত্র উৎস ছিল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি হতে আয়। এই চাকরি হতে আয় বলতে এখানে করযোগ্য আয়টাকে বোঝানো হয়েছে। উনি আমরা জেনেছিলাম উনি সর্বমোট ওনার বেতন পেয়েছেন 9,02,751 টাকা। এছাড়া ওনার একটা ইনকাম ফ্রম আদার সোর্স ছিল, সব মিলে উনি 9,11,751 টাকা ওনার আয় হয়েছে। তার থেকে উনি কর ছাড় পেয়েছেন 3,09,17 টাকা। এটা এখানে ছাড়টা এখানে দেখাইতে হবে এই রোতে, এবং করযোগ্য আয়টা দেখাতে হবে এই রোতে। এই দুইটা ওনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে পরবর্তী এই 2 নম্বর সিরিয়ালে এখানে ওনাকে দেখাইতে হবে ওনার গত বছরের শেষ তারিখে ওনার কত টাকার সম্পদ ছিল। এখানে দেখা যাচ্ছে যে ওনার গত বছরের শেষ তারিখে 26,99,424 টাকা। এই ফিগারটা আপনি পাবেন হচ্ছে গত বছরের ট্যাক্স রিটার্ন যখন আপনি দেখবেন তখন এটা ওই গত বছরের ট্যাক্স রিটার্নের শেষের দিকে বলা আছে যে এই করদাতা কত টাকা ছিল, অ্যাসেট ছিল। এরপরের যেটা রো আছে সেটা হচ্ছে এই বছরের শেষ তারিখে করদাতার মোট সম্পদ, নেট সম্পদ কত। এখানে দেখা যাচ্ছে 36 লাখ টাকা ওনার নেট সম্পদ। তারপরে নিচের কলামে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমরা জীবনযাত্রার ব্যয় নিয়ে আলাপ করেছিলাম সেই ফিগারটা এখানে বসবে। তারপরে হচ্ছে যে তারপর নেট অ্যাসেট এখানে বসবে 27,96,975 টাকা। এটা হচ্ছে যে গতবারের নেট অ্যাসেট এবং এবারের যে প্রবৃদ্ধি অ্যাসেটের যে বৃদ্ধি হয়েছে এই দুইটা যোগ করলে এই 27 লক্ষ টাকা এখানে বসবে। তার মানে এই করদাতার 27 লক্ষ টাকার অ্যাসেট আছে। এ হচ্ছে যে ওই ফর্মের প্রথম পোর্শনটা, এবং দ্বিতীয় পোর্শনটা আমরা এখানে দেখছি। এখানে ওনার যে অ্যাসেট আছে অ্যাসেটের ব্রেকডাউনটা এখানে বলা আছে। ওনার নন এগ্রিকালচার প্রপার্টি কি আছে ওই প্রপার্টির ভ্যালু সহ ওখানে ডিটেলস সহ এখানে বসাইতে হবে। ওনার যদি শেয়ারের কোনো ইনভেস্টমেন্ট থাকে শেয়ার, সিকিউরিটিজ, তারপরে হচ্ছে যে ডিপিএস, এটা এই কলামে এখানে বসাইতে হবে। এটা এখানে বসাইতে হবে। এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে গতবারের কত ছিল সেটা বসাবে, এবং এবারের উনি এই পিরিয়ডে কত টাকা জমা দিয়েছেন যত টাকা কিনেছেন সেটা বসাবেন, এবং বছরের শেষ তারিখে টোটাল যে টাকাটা ছিল সেটা এখানে বসাবেন, এই কলামে বসাবেন। এরপর আমরা দেখছি ওনার যদি অর্নামেন্ট থেকে থাকে ওই অর্নামেন্টের ভ্যালুটা এখানে বসাবে ওনার অ্যাজ পার অ্যাসেট লিস্ট। ফার্নিচার পিকচার থেকে থাকলে ফার্নিচার পিকচার এখানে দুইটা কলাম আছে, ফার্নিচারের একটা রো আছে, একটা ইলেকট্রিক আইটেমস, এই দুইটা যোগ করে ওনার এই কলামে ফার্নিচার এবং এটা বসাবেন। আর যদি ওনার ক্যাশ ইন হ্যান্ড ব্যাংক ব্যালেন্স থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স এবং ক্যাশ ইন হ্যান্ড এর টাকাটা এখানে বসাবে। বসানোর পরে এখানে যোগফলটা এখানে চলে আসবে। এরপরে হিসাবটা কি ঠিক হয়েছে কিনা, ইনফ্লো আউটফ্লো, সেটা আমরা বুঝতে পারবো যদি তার বছর শেষের যে অ্যাসেটটা আছে এবং এই যে পার্ট বাই পার্ট বিভিন্ন গোল্ড, মোটর ভেহিকেল, ব্যাংক ব্যালেন্স, তারপর ক্যাশ ইন হ্যান্ড সব যোগ করলে এই ফিগারটা এখানে সমান হবে। অর্থাৎ ওনার বছর শেষে যে অ্যাসেটটা থাকবে সেটার সাথে আর ব্যাকগ্রাউন্ডটা
আমাদের সমান থাকবে। এ হচ্ছে আমাদের টোটাল ইয়েটা। এবং ফিল আপ করার পরে এই ধরনের একটা এখানে শেষ পৃষ্ঠায় এই ধরনের একটা সার্টিফিকেশন আছে, অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। যদি আমরা ম্যানুয়ালি ট্যাক্স রিটার্ন দিয়ে থাকি, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে নাম, অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ কর বর্ষ এবং 3 নাম্বার, এবং ওই পিরিয়ডে উনি কত টাকা ওনার করযোগ্য আয় ছিল সেটা এখানে বসানো হয়েছে, এবং উনি কত টাকা ট্যাক্স প্রদান করেছে সেই অংশটা এখানে বসানো হয়েছে। এ হচ্ছে একজন ব্যক্তি যে কিনা নন গভর্নমেন্ট অর্থাৎ একটু যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমি একটু কোয়েশ্চেনটা নিতে যাচ্ছি। একটু সবাইকে একটু আনমিউট করে দেওয়ার জন্য বলছি। হ্যালো, হ্যাঁ ইরফান, আমরা কি এখন নিব নাকি আরেকজন বক্তার বক্তব্য শেষে নিব? না, এটা মনে হয় এই অবস্থায় আমরা নিয়ে ফেলতে পারি। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের হাতে আর সময় বেশিক্ষণ নেই আসলে। জি জি। আচ্ছা ঠিক আছে, ঠিক। কারো কারো কোনো কোশ্চেন থাকলে না, একটু unmute আনমিউট করে করতে হবে সবাইকে। জি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি আসসালামু আলাইকুম। একজন একজন করে বলেন কাইন্ডলি। স্যার আমার একটা কোশ্চেন হলো, এই যে এক পাতার যেই রিটার্নটা, এটা কি বন্ধ করে দিয়েছে? এটা অনলাইনে বন্ধ, কিন্তু এটা কিন্তু এখনো বাতিল করা হয়নি। এটা এটা ম্যানুয়ালি জমা অনলাইনে দিতে গেছিলাম। এই রিটার্ন। জি, আমি স্যার ম্যানুয়ালি হার্ড কপি জমা দিতে গেছিলাম রাজশাহী ব্রাঞ্চে, রাজশাহী জি সার্কেলে। জি ওরা রাখে জি নাই, জি। ওরা বলছে ফুল সেট যেটা সেটা রাখ দিতে হবে। না, এটা হয়তো ওর ব্যক্তিগত ইস্যু, কিন্তু এটা বাতিলের ব্যাপারে কোনো এসআরও আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমি ওটা যে পাই নাই কোথাও, কিন্তু ওরা আমাকে এটা রাখেই নাই। আইনে বলা আছে, যদি কারো 50 লক্ষ টাকার কম অ্যাসেট থেকে থাকে এবং 5 লক্ষ টাকার কম করযোগ্য আয় থেকে থাকে, সেক্ষেত্রে সে এক পাতা রিটার্ন দিবে। হ্যাঁ, ওনার কোনো ইয়াই নাই, ইনকামই নাই, জাস্ট একটা পেনশন আছে, ওনার হাজবেন্ড মারা গেছে, হাজবেন্ডের যে পেনশনটা পায় সেটা, আর একটা ইয়া করা আছে, কি বলে সঞ্চয়পত্র। জি 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 জি। যে এই এই ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রে সঞ্চয়পত্র এই ক্ষেত্রে ইনকাম কিন্তু আর এগুলো হলো। এই ফর্ম গুলা কিন্তু এখনো আপনার ইনকাম ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ওদের ওয়েবসাইটে এখনো আছে, এবং এটা এখনো বাতিল করা হয়েছে। এই ধরনের কোনো এসআরও বা স্পেশাল রেগুলেটরি অর্ডার আমাদের হাতে নাই, আমার জানার মতো নাই আর কি। এটা হয়তো সে ব্যক্তিগতভাবে হয়তো রিজেক্ট করেছে, এটা কোনো আইনি ভিত্তি নেই। হ্যাঁ, এরপরে। জি, থ্যাংক ইউ স্যার। জি আসসালামু আলাইকুম। যে আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আমার বিষয়টা হলো, আমি গত বছর রিটার্ন জমা দেওয়ার সময় আমি আমার একটা অ্যাসেট দেখাই নাই। এই অ্যাসেটটা জি কি জি। আমি এই বছরের রিটার্নের মধ্যে কি দেখাতে পারবো? এই ক্ষেত্রে কি আমি কোনো জটিলতার মধ্যে পড়বো কিনা? থ্যাংক ইউ। এখানে দুইটা ইস্যু আছে। যদি কারো, এটা হচ্ছে আইনের যেটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে আপনার যদি কোনো রিটার্ন ভুল হয়ে থাকে, সেটা আপনি 180 দিনের মধ্যে রিভাইজ রিটার্ন দিতে পারেন। হ্যালো। না আমার বিষয়টা হলো, আমি গত বছর দিয়েছি কিন্তু তখন আমি খেয়াল করি নাই। এই বছর যখন আমি রিটার্ন ফিল আপ করতে গেলাম, প্রিপারেশন করতে জি। গেলাম, তখন দেখা গেল যে আমার এইখানে আরেকটা বিষয় গত বছর দেওয়ার প্রয়োজন ছিল, যেটা আমি দিই নাই। তো এইটা কি আমি এই বছর রিটার্নে যদি এটা শো এটা করি, এটা আপনি একটা সেক্ষেত্রে ডিক্লারেশন দিতে পারেন, তবে নিয়ম হচ্ছে যে যদি কোনো আপনার এই কোনো ধরনের আপনার অ্যাসেটের মধ্যে কারেকশন হয়, সেক্ষেত্রে আপনি 180 দিন অর্থাৎ 6 মাসের ভিতরে আপনাকে রিভাইজ রিটার্ন বা দেওয়ার নিয়ম। যেহেতু আপনার 180 দিন পার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এটা এই ক্ষেত্রে আইনের কোনো স্পেসিফিক বলা নাই যে যে এটা আপনি মানে দিতে পারবেন, এটার কোনো ইস্যু ওইরকম স্পেসিফিক বলা নাই। কারণ হচ্ছে যে আপনি কোনো অ্যাসেট যদি বাদ দিয়ে থাকেন, তাহলে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নের যে অ্যাসেটের এবং লাইবিলিটির যেটার রিকনসিলিয়েশন, সেটা কিন্তু মিলার কথা না। তারপর আমার ব্যাংকে 50,000 টাকা ছিল, কি ওই 50,000 টাকা আমি গতবার ট্যাক্স রিটার্নে দেখাইনি, তাইলে আমার কিন্তু ক্যাশ ইনফ্লো আউটফ্লো মিলবে না। সেক্ষেত্রে আমার 50,000 টাকার একটা গ্যাপ থেকে যাবে। কথা আমি বুঝতে পারছি? আমরা যদি এটা মার্জিনাল কোনো ইস্যু না হয়, সেক্ষেত্রে আপনি এই বছর অ্যাড করে দিতে পারেন। আর যদি বেশি মার্জিনাল ইস্যু হয়, সেক্ষেত্রে ওদের সাথে আলাপ করে দিতে হবে সেটা। কারণ রিভাইজ রিটার্ন দেওয়ার 6 মাস রিটার্ন দেওয়ার 6 মাসের ভিতরে আপনাকে রিভাইজ রিটার্ন দেওয়ার নিয়ম আছে। যেহেতু আপনি ওই টাইমটা ক্রস করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনাকে ওদের সাথে আলাপ করে এটা দিতে হবে।
আর যদি বেশি মার্জিনাল ফিগার না হয়, মানে মার্জিনাল ফিগার বলতে আমি বলছি বড় ফিগার না হয়, সেই ক্ষেত্রে এটা আপনি দিয়ে দিতে পারেন। যদি ওরা যদি কোয়েরি করে, সেই ক্ষেত্রে আপনি প্রপার ডকুমেন্ট দিয়ে সেটা অ্যাপ্রুভ করবেন। জি, আর কোনো প্রশ্ন আছে কারো? হ্যালো, না আমার মনে হয় সবাইকে একটু আনমিউট করে দিতে হবে, তাইলে কারো প্রশ্ন, এখন সবাই মিউট করা আছে। যে হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ, না আমি আচ্ছা আমরা কি অনলাইনের ক্ষেত্রে কি কোনো কিছু কি আপনার দেখানোর অনলাইনেটা আমি যাচ্ছি, অনলাইনেটা আমি এর পরপরই যাচ্ছি। আমাদের হাতে আর সময় আছে 15 মিনিট। বেসিক্যালি আমরা একটু দেরিতে শুরু করাতে আমাদের জি, টাইম শিডিউল ছিল 9টা শেষ করা। আমরা 9:30 পর্যন্ত পারবো আর কি কন্টিনিউ করতে। ইনশাল্লাহ। আমি অনলাইন রিটার্নে যাচ্ছি। ডিসপ্লেকে দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। অনলাইন রিটার্নের ক্ষেত্রে যেটা আলাপের বিষয়, সেটা হচ্ছে যে আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা করার পরে এখানে একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে লগ ইন আইডি হচ্ছে যে যেমন ধরেন যদি আমি এই রিটার্নে যাই, সেক্ষেত্রে 3 নাম্বারটা। এরপরে আমাদেরকে এখানে একটা ক্যাপচা দিতে হয়, সেটা দিয়ে যে হ্যালো, 96 জি। আমরা প্রথমে 3 নাম্বারটা এবং আইডিটা দিয়ে, এখানে নেট একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা ইরফান সাহেব, আমাদের আরেকজন বক্তার একটা কিছু বলার তো দরকার ছিল, কারণ আমাদের সময় খুব বেশিক্ষণ নেই। আচ্ছা আচ্ছা, আমি এটা একটু দেখিয়ে নিচ্ছি। এটাতে প্রথম হচ্ছে যে আপনার এটার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে আমাদের যদি ওই যে রেগুলার ট্যাক্স রিটার্নের মধ্যে এখানে ফর্মগুলো থাকবে। এখানে যে হ্যাডস যেগুলো থাকে, সেই হ্যাডস এর মধ্যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বা যাদের খাতে আয় আছে, সাপোজ ধরেন এটা যদি আমরা দেখে থাকি, তারা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট চাকরিজীবী যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আর কোন কাজ না, এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব।
গিয়ে ওনার কোন কোন এরিয়াতে উনি বসবাস করেন সেটা এখানে লিখতে হবে। ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম যে এরিয়াতে সাপোজ আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দিয়ে থাকে, তাহলে এটা ওনার এই ইনফরমেশন গুলো এখানে আসবে। এরপর আমরা নেক্সট স্টেপে যাব। এখানে একটু বলে রাখি যে ইনকাম আছে উপরে আমরা দেখছি ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট, লাইবিলিটি, ট্যাক্স, পেমেন্ট এবং রিটার্ন ভিউ। তাহলে উনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন, এখানে যদি ওই গভর্নমেন্ট এমপ্লয়ির এই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, এবং উনি কি কি খাতে উনি ইনকামটা করেছেন, বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল, এগুলো এখানে বসানোর পরে আমাদের এখানে নেক্সট এন্ড কন্টিনিউ দিতে হবে। যেহেতু আমরা জানি যে একজন সরকারি কর্মকর্তা যদি আমরা হিসেব করি, সেক্ষেত্রে ওনার শুধুমাত্র ট্যাক্স হবে, আমরা এখানে দেখেন একটু, শুধুমাত্র ওনার যে খাতে ইনকাম হয়েছে ওনার শুধুমাত্র আপনার বেসিক পে অর্থাৎ বেসিক আয়ের উপর, বেসিক স্যালারির উপর ওনার ট্যাক্স দেওয়া লাগছে, এবং ফেস্টিভ্যাল বোনাস, এই দুইটা আয়ের উপর ওনার ট্যাক্স দেওয়া লাগছে। আর কোনো ইস্যুর উপর ওনার ট্যাক্স দেওয়া লাগেনি। ওনার টোটাল ইনকাম ছিল 13 লক্ষ টাকা, উনি এক্সেমশন পেয়েছেন 4,99,364 টাকায়, ওনার ট্যাক্স আসছে, ট্যাক্স দিতে হবে, করযোগ্য আয় হচ্ছে 8,02,400 টাকা। এটার উপর উনি এই যে 8 লাখ টাকা যেটা আছে সেটার উপর উনি 8,02,400 টাকার উপর উনি ট্যাক্স দিবেন। এখানে লেখা আছে ট্যাক্স দেওয়ার অ্যামাউন্ট 8,02,400 টাকা। এর পরবর্তীতে স্টেপে ওনার যদি পিএফ থাকে, তাহলে পিএফ এর এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট কাটারে, ওনার যদি বিনিয়োগ থাকে, পিএফ থাকে, পিএফ এর নামটা এখানে বসবে এবং অ্যামাউন্ট এখানে বসবে। ওনার অন্য কোনো যদি কিছু না থাকে, তাহলে এক্ষেত্রে আমরা এই পরের স্টেপে যেতে পারবো। আর হচ্ছে এক্সপেন্ডিচার, ওনার লাইফ স্টাইলে যে এক্সপেন্ডিচার গুলো আছে সেখানে এখানে ফিল আপ করতে হবে। এরপরে ওনার ট্যাক্স এবং ট্যাক্স পেমেন্টের ইস্যুটা, ওনার ট্যাক্স যেমন ধরেন ওনার যে ইনকামটা হয়েছে 8,02,400 টাকা, ওনার ইনকামের উপর এখানে ট্যাক্স আসছে 35,240 টাকা, 35,240 টাকা। আর ওনার ইনকাম ট্যাক্স রিবেট হয়েছে, যেহেতু ওনার আছে, উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ওনার জিপিএফ কেটে সেটার উপর ওনার 18,450 টাকা ওনার ইনকাম ট্যাক্স রিবেট আছে, ওনাকে ট্যাক্স দিতে হবে 16,790 টাকা। যেহেতু উনি সিটি কর্পোরেশন এমপ্লয়ি বাসিন্দা, সেক্ষেত্রে ওনার মিনিমাম ট্যাক্স আছে 5,000 টাকা, 16,790 টাকার উপর ওই টাকাটার মধ্যে যদি ওনার যদি ওনার প্রতিষ্ঠান বা এমপ্লয়ার যদি ট্যাক্স কেটে রাখে, ওই টাকাটা বিয়োগ করে, ধরলাম যে ওনার 12,000 টাকা ট্যাক্স কেটে রাখছে, তাহলে ওনার 4,790 টাকা ট্যাক্স পে করতে হবে। এই হচ্ছে ইস্যু। এর পরবর্তী ধাপে ওনার অ্যাসেট এবং লাইবিলিটি ইস্যুটা এখানে আসবে। অ্যাসেট লাইবিলিটির যে পোর্শনগুলো, ওনার যদি কোনো ল্যান্ড প্রপার্টি থাকে, সেই প্রপার্টি এখানে উল্লেখ করতে হবে। ওনার ফিনান্সিয়াল অ্যাসেটস, প্রভিডেন্ট ফান্ড, তারপর হচ্ছে ডিপিএস, ফিক্সড সেট, এগুলো এখানে উল্লেখ করতে হবে। ওনার গোল্ড থাকলে গোল্ড এখানে উল্লেখ করতে হবে, ফার্নিচার ফিকচার থাকলে ফার্নিচার ফিকচার উল্লেখ করতে হবে, তারপর অন্য কোনো অ্যাসেট থাকলে সেটা উল্লেখ করতে হবে, এবং ক্যাশ ইন হ্যান্ড থাকলে ক্যাশ ইন হ্যান্ড এবং উল্লেখ করতে হবে, এবং ওনার লিভিং এক্সপেন্সেস যেটা আমরা এক্সপেন্ডিচার উল্লেখ করছি সেটা এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করে উনি এখানে নেক্সটে চলে যাবে। সেই হিসেবে এটা ফিল আপ করার পরে ওনার রিটার্ন ভিউটা আসবে। মানে ওনার রিটার্ন ভিউটা এখন কমপ্লিট হয়নি, সেই জন্য ওনার রিটার্ন ভিউটা আসেনি। কিন্তু এটা যদি আমাদের হয়, সবগুলো আমাদের ফিল আপ হয়, সবগুলো অ্যামাউন্ট যদি ফিল আপ হয়ে থাকে, সেক্ষেত্রে ওনার একটা রিটার্ন ভিউ এখানে চলে আসবে। ওনার যেমন ধরেন ওনার দেখাচ্ছে যে এখানে আমরা একটু দেখছি, এখানে এটা এটা যখন আমরা ফিল আপ করবো, তখন ফিল আপ করার পরে এখানে সেভ দেওয়ার পরে ওনার সেভ এন্ড কন্টিনিউ অপশনটা আসবে, সেভ এন্ড কন্টিনিউ অপশনটা আসবে। এরপরে ওনার ড্রাফট রিটার্ন রেডি হয়ে গেছে। ড্রাফট রেডি হওয়ার পরে ওনার রিটার্ন ভিউটা এখানে আসবে। এটা অনলাইনে একটু ডিস্টার্ব করছে। এরপর আর কোনো কাজ নাই। রিটার্ন যখন আসবে, রিটার্ন ভিউ হওয়ার পরে একটু চেক ব্যাক করে, আর হচ্ছে যে আপনার এই সাবমিট দেওয়া। যদি ট্যাক্স পেমেন্ট করা হয়ে থাকে তাহলে কোনো ইস্যু নাই, ট্যাক্স অলরেডি পেড। আর যদি ট্যাক্স পেমেন্ট করা না হয়ে থাকে তাহলে এখানে এরর আসতে অনলাইনে একটু ডিস্টার্ব করতেছে। আদারওয়াইজ আপনার এই ট্যাক্স রিটার্নটা সাবমিট, এই যে রিটার্ন ভিউটা আসছে,
রিটার্ন ভিউটা আমরা দুই ভাগে দেখতে পারি, ইংলিশ এবং বাংলা। এই বাংলা ফরম্যাটে এটা ক্লিক করলে বাংলা চলে আসবে, আর ইংলিশ ফরম্যাটে হলে ইংলিশ চলে আসবে। এই যে রিটার্নটা টোটালি অনলাইনে রেডি হয়ে গেছে, ওনার কত টাকা ট্যাক্স আসছে, কত টাকা পরিশোধ করতে হবে, ওনার এই যে টোটাল ওনার আয়, অব্যাহতিপ্রাপ্ত আয় সবকিছু এখানে চলে আসছে। এই যে উনি জাস্ট এই কলামে সাবমিট যখন উনি ক্লিক করবে, ওনার ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিট হয়ে যাবে অনলাইনে, এবং সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে সার্টিফিকেট, এই যে এখানে সার্টিফিকেট অপশন আছে, এই সার্টিফিকেটটা আমরা এখান থেকে নিতে পারবো। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমি অনুরোধ করব মডারেটরকে পরবর্তী ট্রেনারকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ জনাব ইরফান, আপনাকে মূল্যবান বক্তব্য তুলে দেওয়ার জন্য। আমরা আশা করি প্রাইমারি পর্যায়ে অনেক কিছু জেনে গিয়েছি। বেসিক্যালি আমরা এই বছরটা আরো 1 মাস সময় আমাদের বৃদ্ধি করা হয়েছে। দ্যাট মিনস 31শে জানুয়ারি আমাদের শেষ সময় রিটার্ন জমা দেওয়ার। তো আমি মনে করি যারা এখনো জমা দেন নাই তাদের ক্ষেত্রে এই একটু ভালো একটা কাজে দিবে আপনারা ফিল আপ করার ক্ষেত্রে। আমি আমাদের দ্বিতীয় বক্তাকে অনুরোধ জানাবো কিছু বলার জন্য। আসলে আমাদের সময় একদম, আমাদের সাথে আসা হয়েছে 2-3 মিনিট। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল আলম, সদস্য চট্টগ্রাম কর আইনজীবী সমিতি। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি মোতালেব একাডেমিকে সুন্দর একটা আয়োজন করার জন্য। আর যেহেতু সময় স্বল্পতা, খুবই সময় কম, এতক্ষণ বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ ইরফান স্যার মানে আপনাদের টোটাল একটা ব্রিফ দিয়েছেন। আশা করি এখানে অনেক ডাটা বা ইনফরমেশন অনেকগুলো আপনারা নলেজ গ্যাদার করতে পারছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি জি শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, যেহেতু সময় স্বল্পতা আজকে, তাই আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন। শুনতে পাচ্ছি, বাট একটু ইমপ্রেশন হচ্ছে। মেবি আপনার এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বাট জি 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 ক্লিয়ার না আর কি। হ্যাঁ, এখন ঠিক আছে, একটু দেখা দিন তো। এখন ঠিক আছে? জি জি ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, সময় কি কতক্ষণ একটু বলা যাবে কাইন্ডলি? আমার টাইম কতটুকু আছে একটু বলা যাবে? মডারেটরকে রিকোয়েস্ট করছিলাম যে আমার টাইমটা কতক্ষণ একটু শুনতে পাচ্ছি, বাট আমরা মনে হয় আমাদের টাইম আসলে বেশিক্ষণ নেই। আমরা হয়তোবা ডিসকানেক্ট হয়ে যাবে আর 2 মিনিট। আচ্ছা, তাহলে আমি সংক্ষিপ্তভাবে বলেছি। কোন একটা এসএসসি যদি কোনো বিজনেস ইনকাম থাকে, সেক্ষেত্রে ওই এসএসসি কে তার বিজনেস ইনকাম থেকে ইনকামটা রিটার্নে শো করার জন্য, ফর এক্সাম্পল তার যদি কোনো প্রপার্টিশিপ ব্যবসা থাকে, কোনো দোকান থাকে, বা এই ধরনের ছোটখাটো কোনো বিজনেস থাকে, ওই ইনকামটা অ্যাকাউন্ট ফর করার জন্য তার সারা বছর অর্থ বছরের ভিতরে যে ইনকামটা আসছে, প্রথমেই ওই ইনকামটা ফিক্স করে এক জায়গায় নিয়ে আসতে হবে। দেন ইনকামের সাথে রিলেটেড যে খরচগুলো আছে, ওই যে কত খরচ হয়েছে ওটা এক জায়গায় নিয়ে আসতে হবে। টোটাল ইনকাম থেকে খরচ বাদ দেওয়ার পরে গ্রস প্রফিট আসবে। দেন তার আনুষঙ্গিক যে খরচগুলো আছে ওগুলো বাদ দেওয়ার পর নেট প্রফিট যেটা আসবে, ওটা বের করে নিতে হবে। নেট প্রফিটটা বের করে নেওয়ার পর এটা তার বিজনেস ইনকামের মধ্যে বিজনেস ইনকাম হিসেবে চলে যাবে। দেন হচ্ছে ও তার ব্যবসার মধ্যে ক্যাশ কতটুকু আছে, তারপর তার ইনভেন্টরি কতটুকু আছে, তারপর হচ্ছে তার ক্যাপিটাল কতটুকু আছে, তার অন্যান্য অ্যাসেট যা আছে, অ্যাসেট গুলার একটা শিডিউল করে রেডি রাখতে হবে। অর্থাৎ টোটালি একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি রাখতে হবে। তাকে একটা প্রথমেই করতে হবে একটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তারপর একটা হচ্ছে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই দুটো জিনিস তাকে রেডি করে রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তার ব্যালেন্স শিটের ডাটাগুলো সবগুলো রিটার্নে যাবে। রিটার্নের আপনার তফসিল 3-এ তার ব্যবসার যে ইনকাম আসছে, ইনকামের ডিটেলস এখানে ডাটা দেওয়া আছে। ওখানের মধ্যে তার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ শহীদ আলম ভাই। আমরা দুঃখিত, আসলে আর সময় বেশি দিতে পারছি না, কারণ যে কোনো মুহূর্তে আমার ডিসকানেক্ট হয়ে যেতে পারে। কারণ আমাদের সময় শিডিউল টাইম আসলে আমরা আধা ঘন্টা
অ্যাডভান্স ছিল বলে আমরা এটা কন্টিনিউ করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সব পার্টিসিপেন্টকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন বিজ্ঞ আলোচককে। আমরা আশা করব আমরা যে প্রাইমারি একটা ধারণা পেয়েছি আমাদের রিটার্ন কিভাবে জমা দিতে হয়, সো আমরা আশা করি এটা থেকে আমরা ভালো কিছু উপকৃত হব। আর আপনাদের ডিটেলস কিছু যদি জানা থাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, আর আমাদের নাম্বার আছে, আমরা প্রয়োজনে আমাদের আলোচকদের সাথে, বিজ্ঞ আইনজীবীদের সাথে আমরা আপনাদের সাথে কানেক্ট করে দিব। ধন্যবাদ। আমি সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের মুতালেব একাডেমির সাথে থাকবেন। আমরা আরো কিছু সামনে আরো ভালো ভালো কিছু উদ্যোগ নিয়ে আপনাদের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি। ধন্যবাদ আবারও সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভরাত্রি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, পার্টিসিপেন্টদের পক্ষ থেকে আমি একটু কিছু বলতে চাচ্ছি। আমি প্রথমে মুতালেব জি। একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন সম্মানিত স্পিকার জনাব অ্যাডভোকেট ইরফান এবং জনাব শহীদুল আলম, দুজনকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে আসলে ইনকাম ট্যাক্স রিটার্ন তো অলরেডি যদি শিডিউলটা যদি টাইমটা যদি না বাড়াতো তাইলে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যেত। তো এর মধ্যে আরো 1 মাস সময় আমরা পেয়েছি। আশা করি এই 1 মাস সময়ের মধ্যে আমরা এই মানে এরকম একটা সময়ের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সেশন ছিল। আমি দুজনকে, আমাদের সম্মানিত স্পিকার দুজনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।